আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় থেকে ১৩৪ পৃষ্ঠায় সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এই দুটি সৃজনশীল আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। আর তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তবে আমরা দেখে নেই সৃজনশীল ১ এর সমাধান। এখানে তোমাদের সৌরজগৎ ও আমাদের পৃথিবী সম্পর্কে গ্রীষ্মকাল, বর্ষাকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, শীতকাল এই আমাদের যে শরৎগুলো আছে, যেগুলো বিষয় আমরা দেখব। চলো আমরা দেখে নিব যে পরের প্রশ্নটি হচ্ছে আহ্নিক গতি কি? আহ্নিক গতি কি? এই উত্তরটি হচ্ছে পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে ২৪ ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করা হচ্ছে আহ্নিক গতি। আমরা তোমাদের এই উত্তরটি দেখে নিলাম। তারপরে দেখব আমরা খ জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সূর্যে কিছুটা কাছে চলে আসে। তাই এ সময়ে সূর্যকে আমরা মাথার উপরে দেখতে পাই। এ সময়ে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়। খারাপভাবে এবং দৈর্ঘ্য সময় সূর্যের তাপ পাওয়ার কারণে এই সময়টিতে এবং কাছাকাছি সময়ে বাংলাদেশে বেশ গরম পড়ে। তবে মৌসুমী বায়ুর প্রভাবে এ সময়ে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপর দেখবো আমরা গ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত ও সবচেয়ে বড় দিন কখন হয়? চিত্র থেকে ব্যাখ্যা করো। এখন দেখো, এটি হচ্ছে আমাদের সূর্য, হচ্ছে এটি। এটি হচ্ছে আমাদের সূর্য। আর এটি হচ্ছে আমাদের শীতকাল। শীতকাল, গ্রীষ্মকাল, সেপ্টেম্বর মাসে হচ্ছে আমাদের বসন্তকাল। এখন দেখো, আমরা যদি লক্ষ্য করি যে দক্ষিণ গোলার্ধে, এখানে হচ্ছে দক্ষিণ হচ্ছে, দেখো দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত ও সবচেয়ে বড় দিন হয়। এখন দেখো, এটি হচ্ছে সব থেকে বড় দিন কখন, চিত্র থেকে আমরা ব্যাখ্যা করি। চলো আমরা এখানে দেখো, এই ডিসেম্বর থেকে এই শীতকাল আমাদের দিনগুলো ছোট হয়। এই কাছে আছে আমাদের এই পৃথিবীটা, আমাদের সূর্যের কাছে আছে। আবার দেখো বসন্তকালেও এই একদম কাছে, এবং শীতকাল, গ্রীষ্মকালে আমাদের এই সূর্যটা অনেক দূরে। এই দিন আমাদের দিন বড় হয়, রাত ছোট হয়। আর এখানে আমাদের দিন ছোট হয়, রাত বড় হয়। চলো আমরা এই গ্রহটিও দেখে নেই। যে গ্রহটি হচ্ছে যে ২১শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে রাত সবচেয়ে ছোট এবং দিন সবচেয়ে বড় হয়। প্রতিপক্ষের চিত্রে আমরা দেখি যে ২১শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের একটি অংশ সূর্যের দিকে মুখ করে থাকে। ফলে সূর্য তখন দক্ষিণ গোলার্ধে খাড়াভাবে কিরণ দেয়। অতএব ২১শে জুন ও এর কাছাকাছি সময়ে উত্তর গোলার্ধে যেরূপ সর্বাপেক্ষা অধিক উষ্ণ হয়, ২১শে ডিসেম্বরও এর কাছাকাছি সময়ে দক্ষিণ গোলার্ধে সেইরূপ সর্বাপেক্ষা অধিক উষ্ণ হয়। অতএব ২১শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং এর বিপরীত কারণে উত্তর গোলার্ধে শীতকাল থাকে। তাই বলা যায় যে ২১শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে রাত সবচেয়ে ছোট এবং দিন সবচেয়ে বড় হয়। আমরা তোমাদের এই গড়টিও দেখে নিলাম। তারপর দেখবো আমরা ঘ উত্তর গোলার্ধে ৩০শে ডিসেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য কেমন হবে যুক্তি সহ উপস্থাপন করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে যে উত্তর গোলার্ধে ৩০শে ডিসেম্বর দিন ও রাত দৈর্ঘ্য কেমন হবে তা যুক্তি সহ নিচে উপস্থাপন করা হলো। পৃথিবীর বিষুবরেখার দুই পাশকে দুই পার্শ্বকে দুটি গোলার্ধ ভাগ করা হয়। উত্তর অংশে বলে যে উত্তর গোলার্ধ এবং পৃথিবীর সূর্যের চারপাশে কিছুটা হেলে প্রদক্ষিণ করে। এখন দেখো যে আমাদের এই পৃথিবীটা, এটা কিন্তু হেলে, এই এর হেলে প্রদক্ষিণ করে। এটা হেলে না, এটা হেলে প্রদক্ষিণ করে। তবে পৃথিবী বছরের বিভিন্ন সময়ে তার হেলানো অবস্থার
পরিবর্তন করে। 23শে সেপ্টেম্বর পর উত্তর মেরু সূর্য থেকে সূর্য থেকে দূরে সরে যেতে থাকে আর দক্ষিণ মেরু তখন নিকটবর্তী হয়। এমত অবস্থায় উত্তর গোলার্ধে দিনের পরিমাণ কমতে থাকে এবং রাতটি বড় হতে থাকে। 21শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে একটি অংশ সূর্য দিকে মুখ করে থাকে আর তখন বাংলাদেশের সূর্য থেকে দূরে অবস্থান করে। তাই তখন বাংলাদেশের দিন ছোট হয় এবং রাত বড় হয়। অর্থাৎ 21শে ডিসেম্বর পৃথিবী এমন এক অবস্থানে পৌঁছে যখন উত্তর গোলার্ধে সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে। ফলস্বরূপ বলা যায় উত্তর গোলার্ধে 30শে ডিসেম্বর দিনের দৈর্ঘ্য ছোট হয় এবং রাতের দৈর্ঘ্য বড় হয়। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। আমরা তোমাদের এই ১ নং সৃজনশীলটি সমাধান করে নিলাম। তারপর দেখব আমরা ২ নং সৃজনশীলের সমাধান। এখন দেখো এই ২ নং সৃজনশীলে এখানে একটি চিত্র আছে। এটি ধরো তোমাদের সূর্য। এটি হচ্ছে আমাদের একটি গ্রহ। এখন আমরা দেখে নেব চাঁদ কত দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। চলো আমরা এই পদ্ধতিটি দেখে নেই। পদ্ধতিটি হচ্ছে যে চাঁদ ২৭ দিন ৮ ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। আমরা তোমাদের এই পদ্ধতিটিও দেখে নিলাম। তারপর দেখবো আমরা প্লুটোকে এখন আর সৌরজগতের সদস্য ধরা হয় না কেন? চলো আমরা এই ক্ষয়রোধটিও দেখে নেই। ক্ষয়রোধটি হচ্ছে যে প্লুটো নামক জ্যোতির্কটিকে পূর্বে গ্রহ বলা হতো, কিন্তু এটি একটি ক্ষুদ্র ও অসম্পূর্ণ গ্রহ। গ্রহের নিজস্ব কক্ষপথ থাকে, কিন্তু প্লুটোর নিজস্ব কোনো কক্ষপথ নেই। তাই ২০০৯ সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে প্লুটো সৌরজগতের সদস্য নয়, তাই প্লুটোকে সৌরজগতের সদস্য ধরা হয় না। আমরা তোমাদের এই ক্ষয়রোধটিও দেখে নিলাম। তারপরে দেখব আমরা গ রাতের বেলায় ৩ ও ৪ নম্বর গ্রহের মধ্যে কোনটি অন্ধকারাচ্ছন্ন থাকে ব্যাখ্যা করো। ৩ নম্বর গ্রহটি হচ্ছে পৃথিবী এবং ৪ নম্বর গ্রহটি হচ্ছে মঙ্গল গ্রহ। চলো আমরা এই গ্রহটি দেখে নেই। গ্রহটি হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত ৩ নম্বর গ্রহটি হচ্ছে পৃথিবী আর ৪ নম্বরটি হচ্ছে মঙ্গল। পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে পৃথিবী রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন থাকে। পৃথিবীর আহ্নিক গতির কারণে এটি হয়। যেহেতু পৃথিবী গোলাকার, তাই পৃথিবী তার নিজ অক্ষের উপর কেন্দ্র করে ঘুরছে বলে পৃথিবী এক পাশ সূর্যের সম্মুখে থাকলে পৃথিবীর অন্য পাশ সূর্যের সম্মুখে থাকে না। কাজেই পৃথিবী যে পাশ সূর্যের সম্মুখে থাকে ওই পাশে সূর্যের আলো পড়ে এবং দিন হয়, আর যে পাশে সূর্য সম্মুখে থাকে না সে পাশে সূর্য আলো না পড়ায় তাকে অন্ধকারাচ্ছন্ন থাকে এবং রাত হয়। যেহেতু পৃথিবী নিজ অক্ষের উপর প্রতিনিয়ত ঘুরছে, সেহেতু আলোকিত পাশ একসময় অন্ধকারাচ্ছন্ন হয় এবং অন্ধকার পাশটিও একসময় আলোকিত হয়। এভাবেই ক্রমাগত চলতে থাকে। কাজেই পৃথিবী কাজেই পৃথিবীতে রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন থাকে। অপরদিকে মঙ্গল গ্রহ ও সূর্যের মধ্যকার দূরত্ব পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব অপেক্ষা অনেক বেশি হওয়ায় মঙ্গল গ্রহে সূর্যের তাপ ও আলো পৃথিবীর তুলনায় অনেক কম পড়ে। সে কারণে মঙ্গল গ্রহে দিন বা রাত বোঝা যায় না। সুতরাং আমরা বলতে পারি যে পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে পৃথিবী রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন থাকে। আমরা তোমাদের এই গ্রহটিও দেখে নিলাম। তারপর দেখবো আমরা ঘ তৃতীয় গ্রহের সাথে অনেক মিল থাকা সত্ত্বেও চতুর্থ গ্রহটি জীবজগতের বসবাসের উপযোগী নয়, যুক্তিসহ ব্যাখ্যা করে। চলো আমরা এই গ্রহটিও দেখে নেই। গ্রহটি হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত ৩ নম্বর গ্রহটি হচ্ছে আমাদের এই সুন্দর সবুজ পৃথিবী এবং ৪ নম্বর গ্রহটি হচ্ছে যে আমাদের প্রতিবেশী গ্রহ হচ্ছে যে মঙ্গল গ্রহ। দুটি গ্রহের মধ্যে অনেক মিল থাকা সত্ত্বেও মঙ্গলে ভূমণ্ডলীয় পরিবেশ জীবজগতের বসবাসের উপযোগী নয়। কারণ আমরা জানি যে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি। পানি ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। কিন্তু মঙ্গলের পৃষ্ঠে কেবল ধূলি ও ধূলি ও শক্ত শিলা রয়েছে। এর পৃষ্ঠে পানি নেই। তাই মঙ্গলে জীবের বেঁচে থাকা অসম্ভব। তাছাড়া কোনো প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজনীয় অক্সিজেন উৎপন্ন হওয়ায় মাধ্যম হচ্ছে গাছ। কিন্তু মঙ্গল গ্রহে কোনো গাছ নেই, যার ফলে সেখানে পানি বেঁচে থাকা সম্ভব নয়। মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলের অপেক্ষা হালকা এবং তাপমাত্রা পৃথিবীর চেয়ে
কম বলে এটি একটি ঠান্ডা গ্রহ। মঙ্গল গ্রহে সূর্যের আলো আমাদের পৃথিবীর মতো পৌঁছায় না। আমরা জানি যে সূর্য সকল শক্তির উৎস। আমরা তোমাদের এই ঘরটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৭ম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ের ১৩৪ পৃষ্ঠা সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ সমাধানটি দেখে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব ১৩ নম্বর অধ্যায়ের প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। এই অধ্যায়টি নিয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব এবং যে অনুশীলনগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।